কে দালাল? আমি আমি বলবো আমার কোনো দুঃখ নেই। কেন জানেন? কারণ আজকে আমার যে মেধাবী ভাই বোনেরা বাংলাদেশে রণক্ষেত্রে যুদ্ধ করছে, কিসের জন্য? মেধার জন্য। কোনো এক দল কিন্তু তাদেরকেও রাজাকার বলছে। তাহলে বলুন এই কষ্টগুলো কোথায় যাবে? কয়দিন আগে যখন কোটা আন্দোলনের মেধাবী শিক্ষার্থী ভাই বোনেরা আমি কে তুমি কে রাজাকার রাজাকার এই স্লোগান দেওয়া শুরু করলো, তখনও কিন্তু একদল মানুষ না বুঝেই তাদেরকে রাজাকার বানিয়েই ছাড়লো, যে তারা নিজেদেরকে রাজাকার বলছে। আদৌ কি এই জিনিসগুলো নিয়ে কষ্ট চেপে মনে রেখে বসে থাকলেই হয়ে যাবে? ওই মেধাবী ভাই বোনগুলা যারা শহীদ হয়েছে তারা কি এই কষ্টগুলো মনে নিয়ে বসেছিল? তাদেরকে কিন্তু রাজাকারের নাম দিয়েছে অনেকেই। তারা কি আদৌ রাজাকার? কারণ তারা চেয়েছে তাদেরকে তাদের দেশ মেধা দিয়ে মূল্যায়ন করুক। কোটা আন্দোলনে তারা সক্রিয় ছিল। এখন এখানে অনেকে অনেক ধরনের রাজনৈতিক কথা নিয়ে আসবেন। আসলে কি জানেন, আমরা যারা খুব ক্ষুদ্র লেভেলের মানুষজন তারা এত রাজনীতি বুঝি না। আমাদের মনে যা আসে আমরা বলে ফেলি। আমরা চাই আমাদের আশেপাশের ভাই বোনেরা তারা সেফ থাকুক, তারা তাদের অধিকারটা আদায় করতে পারুক। এর জন্য দেখবেন ক্ষণে বেক্ষণে অনেক কিছু আমরা বুঝে না বুঝে বলতে থাকি। আসলে অনেক কিছু থাকে যে জিনিসগুলো আমরা বুঝি না, নাকি বুঝেও বুঝতে চাই না, আমি জানি না। আমার আজকের এই ভিডিওটার উদ্দেশ্য হচ্ছে, গতকালকে আমি আমার পেজে হুন্ডি নাকি ব্যাংক এই টাইটেলে একটা ভিডিও দিয়েছিলাম। আমি একজন সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ক্রিয়েটর, খুবই ক্ষুদ্র মানের, যার কাজই কিনা ভিডিও বানিয়ে খাওয়া। একটা জিনিস কি জানেন, আমরা যে যে সেক্টরে আছি না কেন, যে যে কাজই করি না কেন, যে যে দেশেই থাকি না কেন, দেশ বিদেশ সব জায়গার যারা সুস্থ মস্তিষ্কের মানুষ, যারা দেশকে ভালোবাসে, প্রত্যেকে কিন্তু এই মেধাবী ছাত্রছাত্রীদের পাশে দাঁড়িয়েছে। ৭১-এ যখন যুদ্ধ হয়েছিল আমাদের দেশে, তখন শুনেছি যে যারা বেতার কেন্দ্রে গান গাইতো তাদেরকেও মুক্তিযোদ্ধার খেতাব দেওয়া হয়েছে। কেন জানেন? এই যে ৯ মাস ধরে আমাদের দেশটা স্বাধীন করার জন্য যারা যুদ্ধ করেছেন, রক্ত দিয়েছেন, তাদের সারাদিনের যুদ্ধ, তাদের মানসিক একটা ডিপ্রেশন, এবং এই ডিপ্রেশন কাটিয়ে মনোবল জোগাড় করার জন্য বেতারে বিভিন্ন দেশাত্মবোধক গান গাওয়া হতো। এবং এই যে শিল্পীরা গানগুলো গেতেন, তারা কিন্তু অস্ত্র নিয়ে মাঠে যুদ্ধ করতে যায়নি, বাট তারাও মুক্তিযোদ্ধা, কারণ তারা মুক্তিযোদ্ধাদের অনুপ্রেরণা জাগিয়েছেন। অনেক বুদ্ধিজীবী ছিলেন যারা বন্দুক তুলে নেন নাই ওই সময়, ঘরে বসে লেখালেখি করেছেন পত্রপত্রিকায়, যেগুলো কিনা সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করত দেশ স্বাধীন করায়। তারাও কিন্তু মুক্তিযোদ্ধা। আর আজকে 2024-এ দেখুন, আমরা একজন আরেকজনের পিছে লাগা, এ ওকে দোষারোপ করা, ও ওকে দোষারোপ করা, এগুলো ছাড়া কি আর করছি? আমি যখন আমার ফেসবুক পেজে স্টেটমেন্ট দিয়েছিলাম যে আমি কোটা আন্দোলনের পক্ষে, আমি চাই কোটা সংস্কার হোক সুষ্ঠুভাবে, তখনও কিন্তু একদল মানুষ এসে আমাকে বলেছিল আমি উস্কানিদাতা, আমি সরকারের বিরুদ্ধে কথা বলছি, আমি মানুষজনকে উস্কানি দিচ্ছি। কই, তখন তো কেউ একজন এসে বলেন নাই তাদেরকে যে কেন তারা এই ধরনের কথা বলছে। অনেকে তো আবার আমার সেই বিবৃতিগুলো দেখেনও নি, আমার পেজে সেই পোস্ট দেখেনও নি। কেন? কারণ অনেকেই আপনারা চান যে সরকারকে গালাগালি করে ভিডিও তৈরি করতে হবে, সরকার পক্ষকে হেয় করতে হবে, বা যারা প্রশাসন পক্ষে রয়েছে তাদের সাথে মারামারি করতে হবে। এটাই হচ্ছে যুদ্ধ, এছাড়া যুদ্ধের আর কোনো ভাষা নেই। কিন্তু আমার কাছে কি মনে হয় জানেন, এই যে যারা মেধাবী শিক্ষার্থীরা শহীদ হয়েছে, এরা একজনও কিন্তু কোনো প্রশাসনের সাথে যুদ্ধে যায়নি, এরা একজনও কিন্তু মারামারি করে নাই, এরা একজনও কিন্তু সরকারকে নিয়ে গালিগালাজ করে নাই, কিন্তু এরা প্রতিবাদ করেছে, এরা এদের অধিকার চেয়েছে, যেটা আমিও চাই, আমরা সবাই চাই আমার মনে হয়। আমার এখনো কানে ওই ভিডিও ক্লিপের শব্দটা বাজে, পানি লাগবে, পানি। আমার মনে হয় কম বেশি আপনারা সবাই মীর মুগ্ধর এই ভিডিও ক্লিপটা দেখেছেন। মীর মুগ্ধর যে ফ্রেন্ড
জনাব আশিক, ওনার স্টেটমেন্ট, যিনি ওনার সাথে ছিলেন, উনি কিন্তু বলছে মীর মুগ্ধ কিন্তু ওখানে আন্দোলনে যারা ছিলেন, যারা আহত হচ্ছিলেন তাদেরকে হসপিটালে নিতে এবং যারা আন্দোলনরত শিক্ষার্থীরা ছিলেন তাদেরকে পানি এবং বিস্কিট খাওয়াতে গিয়েছেন, যাতে তারা একটু সাহস পায়, মনোবল পায়। এটা কি যুদ্ধ না? এটাও এক রকমের যুদ্ধ। আপনি কলম তুলে নিয়েছেন, আপনি লেখালেখি করছেন, এটাও কিন্তু এক রকমের যুদ্ধ। যুদ্ধ মানে এটা না যে আপনাকে সবসময় গালিগালাজি করতে হবে, আপনাকে মিম বানাইতে হবে, আপনাকে আরেকজনকে হেয় করে ছোট করে ভিডিও বানাইতে হবে, আপনাকে চিল্লাচিল্লি করে কথা বলতে হবে। লাইক অনেক কিছু আছে না, যে রাজনীতির অনেক বিষয়গুলো। কেন? আমরা তো এখানে কেউ রাজনীতি করতে আসিনি, আমরা তো সাধারণ মানুষ, ম্যাঙ্গো পিপল। আমাদের সেই লেভেলের যোগ্যতাই নেই যে আমরা রাজনীতি নিয়ে কিছু বলবো, কারণ এটা অনেক বিশদ একটা জিনিস। আমরা তো সাধারণ মানুষ, আমরা তো আমাদের অধিকারই চেয়েছি, আমাদের মেধাবী ভাই বোনের পাশে দাঁড়াতে চেয়েছি। আমার কিন্তু সেই বয়সও নেই যে এখন সরকারি চাকরি করতে যাব। আমি আমার ভাই বোনদের পাশে দাঁড়িয়েই কিন্তু আমার পেজে স্টুডেন্টদের পক্ষে অনেক পোস্ট করেছি, যার জন্য অনেক ধরনের হুমকি, গালিগালাজ, উস্কানিদাতা অনেক উপাধি আমি অলরেডি পেয়ে গিয়েছি। আর গতকালকে যখন আমি ভিডিও দিয়েছি, ব্যাংক নাকি হুন্ডি, কিসের মাধ্যমে প্রবাসীরা আপনারা টাকা পাঠাবেন, এটা আপনাদের ডিসিশন, এই ভিডিওর অর্থ অনেকে বোঝেন নাই, তখন আমাকে বানিয়ে দিয়েছেন দালাল। আমি সরকারি দালাল, সরকার আমাকে টাকা দিয়েছে। তবে একটা ভালো জিনিস কি জানেন, অনেকেই কিন্তু বুঝেছেন যে আসলে আমি ভিডিওতে কি মেসেজটা দেওয়ার চেষ্টা করেছি। বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট। আমি বিগত ৩-৪ সপ্তাহ আমার পেজে কোনো ভিডিও পাবলিশ করি না। আমি তো একজন ভিউ ব্যবসায়ী, ভিডিও করে খাই, আমার এটা বলতে কোনো দ্বিধা নাই, ঠিক আছে না? কিন্তু তারপরও আমার মনুষ্যত্ব থেকে আমি আমার কাজ বন্ধ রেখেছি, আমার ছোট ক্ষুদ্র ব্যবসা বাণিজ্য সেগুলো সব বন্ধ রেখেছি, আমি ভিডিও পাবলিশ করা বন্ধ রেখেছি। কিন্তু আমি ঠিকই মেধাবী শিক্ষার্থী ভাই বোনদের পক্ষে আমি আমার লেখালেখিগুলো চালিয়ে গিয়েছি। আপনাদের হয়তো অনেকের ধারণাও নেই যে কতগুলো পোস্ট ফেসবুক থেকে আমার রিমুভ হয়ে গেছে। শুধু আমার না, আপনারা কন্টেন্ট ক্রিয়েটরদেরকে জিজ্ঞাসা করেন, অনেকগুলো পোস্ট থাকে এরকম যেগুলো ফেসবুক থেকে রিমুভ হয়ে যাচ্ছে। কেন যাচ্ছে সেসব কথায় আমি না যাই, কিন্তু কথা হচ্ছে অনেকে হয়তো আমার সেসব পোস্ট দেখেননি। কালকের ভিডিওটা সামনে এসেছে, হঠাৎ কালকের ভিডিওটা দেখেছেন এবং আমাকে দালাল উপাধি দিয়ে চলে গেছেন। কিছুদিন আগের ঘটনা, সংযুক্ত আরব আমিরাতে সম্ভবত ৫৭ জনের উপরে আমাদের বাংলাদেশের এই মেধাবী শিক্ষার্থীদের সাপোর্টে আন্দোলন করার ফলে কারোর কারোর আজীবন জেল হয়েছে, কারোর কারোর ১০ বছর ৫ বছর এরকম জেল হয়েছে সেই দেশের আইন অনুযায়ী। এই যে প্রবাসীরা, তাদের পরিবারকে দেখার কেউ আছে এখন? কেউ নেই, কেউ নেই তাদের পরিবারকে এখন দেখার। এই যে প্রায় ২ কোটির উপরে প্রবাসী রেমিটেন্স যোদ্ধারা আপনারা আছেন, আপনারা চাইলেই কিন্তু দেশের মোড় ঘুরিয়ে দিতে পারেন এবং সেটা কিন্তু অলরেডি আমরা দেখতেছি। হ্যাটস অফ, প্রতিটা প্রবাসীকে সালাম। আমার গতকালকের ভিডিওর মেইন মেসেজটা এটাই ছিল, সোশ্যাল মিডিয়ার ডিজিটাল ফুটপ্রিন্ট কতটা ভয়ঙ্কর হতে পারে। আপনারা আপনাদের প্রবাসে কষ্টে উপার্জিত বৈদেশিক মুদ্রাটা দেশে কিভাবে পাঠাবেন আপনার ডিসিশন, আদৌ পাঠাবেন কিনা এটাও আপনার ডিসিশন, সর্বোপরি এখন এই মুহূর্তে দেশে পাঠাবেন কিনা সেটাও আপনার ডিসিশন। আপনি যদি মনে করেন দেশে আপনার এই মুহূর্তে পরিবার চলার জন্য টাকা কোনোভাবে ম্যানেজ করে চলা সম্ভব, এখন টাকা আপনার পাঠানোর প্রয়োজন নেই, এটাও তো আপনার ডিসিশন। কিন্তু হুন্ডি করে টাকা পাঠাবেন বা হুন্ডি করে টাকা পাঠাচ্ছেন বা অন্য কাউকে উদ্বুদ্ধ করছেন, এই জিনিসগুলো যখন আপনি সোশ্যাল মিডিয়াতে লেখালেখি করছেন, পোস্ট দিচ্ছেন, বিভিন্ন কমেন্টে লিখছেন, গ্রুপে লিখছেন আপনার আইডি থেকে বা আপনার পেজ থেকে, এটা ভুলে গেলে চলবে না যে বাংলাদেশের আইন, আপনি হয়তো বাংলাদেশে নাই, আপনি হয়তো ডিসিশন নিয়ে ফেলেছেন আপনি বাংলাদেশে যাবেন না, আপনি দেশের বাইরে আছেন, কিন্তু আপনি যে দেশে আছেন সেই দেশের আইনেও তো হুন্ডিটা অবৈধ। এখন আপনি যদি এইভাবে কোনো অবৈধ জিনিস ডিক্লারেশন দিয়ে করেন, আজ হোক কাল হোক এটা যে আপনার এগেনস্টে ইউজ হবে না, এটার গ্যারান্টি কি? আমরা বাঙালিরা সবসময় আবেগ দিয়ে চিন্তা করি। যুদ্ধ মানে এটা না যে আপনাকে বন্দুক হাতে নিয়ে রাস্তায় নেমে যেতে হবে। ঠান্ডা মাথাতে একটু চিন্তা করে দেখুন, বুদ্ধি দিয়েও যুদ্ধ করা যায়,
বুদ্ধি দিয়েও অধিকার আদায় করা যায়। সবাইকে মাঠে থাকতে হবে বিষয়টা এমন না। যারা আমরা প্রবাসীরা আছি তারা আমরা চাইলেও মাঠে থাকতে পারবো না, কিন্তু আমাদেরকে তো বুদ্ধি দিয়ে কাজটা করতে হবে। আমার গতকালকের ভিডিওর মেসেজটা এটাই ছিল, কিন্তু আমি হয়ে গেলাম সরকারি দালাল। কেন? কারণ আমি সরকারকে গালিগালাজ দেই নাই। আমি তো কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব না। ক্ষমতায় কে থাকবে কে থাকবে না এটার বিষয়ে কথা বলার কোনো যোগ্যতা আমার মতো ক্ষুদ্র মানুষের নেই। আমি রাজনীতি বুঝি না, কিন্তু যারা মেধাবী ভাই বোনেরা আমার যুদ্ধ করতেছে তাদের পাশে থাকার যোগ্যতা তো আমার আছে। আমার যেসব প্রবাসী ভাই বোনেরা ইউরোপ, আমেরিকা কিংবা মিডল ইস্টের দেশগুলোতে আছে, মূলত মিডল ইস্টের দেশগুলোতে যেসব ভাই বোনেরা আছে তারাই কিন্তু প্রবাসী যোদ্ধা, রেমিটেন্স যোদ্ধা। তাদেরকে আমি শুধু এতটুকু বলে সতর্ক করতে চাই যে আপনারা কিভাবে টাকা পাঠাবেন, পাঠাবেন কি পাঠাবেন না, নিজের কাছে রাখবেন না কি করবেন, করেন না আপনার যেটা ইচ্ছা, কিন্তু সোশ্যাল মিডিয়াতে পোস্ট দিয়ে ভিডিও বানিয়ে এই যে আপনারা প্রমাণটা রেখে দিচ্ছেন ডিজিটাল ফুটপ্রিন্ট, এটা আপনাদের এগেনস্টে ইউজ হতে পারে। এখন আপনি বলবেন যে দেশের অনেক বড় বড় মানুষ তারা তো দেশের বাইরে টাকা পাচার করছে, তাদেরকে কেন আইনের আওতায় আনা হয় না? তারা তো ক্ষমতাবান মানুষ, আমি আপনি তো ম্যাঙ্গো পিপল। কেউ একজন অন্যায় করছে মানে কি আমার আপনার অন্যায় করতে হবে? দেখেন, আমি কিন্তু আপনাকে বলছি না যে আপনি কিভাবে টাকা পাঠাবেন, আমি কিন্তু এটা বলছি না। আমার থেকে আপনি ভালো জানেন আপনি কি করবেন। আমার কথা শুধু এতটুকুই যে ডিজিটাল ফুটপ্রিন্টটা রেখেন না। সোশ্যাল মিডিয়াতে আপনারা যেভাবে পোস্ট করছেন, হুন্ডিতে টাকা পাঠাচ্ছি, ভিডিও করে দেখাচ্ছেন, গ্রুপে গ্রুপে লেখালেখি করছেন, একটাবার ভেবে দেখেছেন আপনি যে দেশে আছেন বিদেশে সেই দেশের আইন কি বলে? এখন আবার অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে বিদেশে তো অনেক বছর ধরে সবাই হুন্ডি করে টাকা পাঠায়, কই কেউ তো দেখলাম না আজ পর্যন্ত আইনের আওতায় আসলো। আচ্ছা আপনি বলেন তো, আপনি কয়জনকে দেখেছেন এত জীবন হুন্ডি করে টাকা পাঠিয়ে এসে ফেসবুকে পোস্ট দিতে, ফেসবুকে ভিডিও বানিয়ে সেটা বলতে যে আমি হুন্ডি করে টাকা পাঠাচ্ছি? দেখেছেন কাউকে? দেশে যে এত এত টাকা পাচার হয়, এটা হয় সেটা হয়, কখনো কি দেখেছেন কাউকে ওটা ফেসবুকে এসে পোস্ট দিতে যে আমি কিন্তু দেশের টাকা মেরে নিয়ে যে হুন্ডি করে বিদেশে বেগমপাড়ায় বাড়ি কিনে ফেললাম? দেখেন, কিন্তু আমি আপনি প্রবাসী কি করছি? আবেগের বশবর্তী হয়ে এই জিনিসটা ফেসবুকে লেখালেখি করে পোস্ট করে ডিজিটাল ফুটপ্রিন্ট রেখে দিচ্ছি কি যে আমরা এখন রেমিটেন্স পাঠাবো না, আমরা হুন্ডি করে টাকা পাঠাবো। আরে ভাই, আপনার টাকা পাঠানোর দরকার কি? আপনার যদি মনে হয় আপনার এখন রেমিটেন্স শাটডাউন করতে হবে, করেন না, আপনি আপনার ডিসিশন সেটা। আপনার যদি মনে হয় না আপনি রেমিটেন্স পাঠাবেন, পাঠান না। আপনি কিভাবে পাঠাবেন না পাঠাবেন আপনার ডিসিশন। আসলে কি জানেন, আজকে যদি আমি সরকারকে গালিগালাজ দিয়ে ভিডিও বানাইতাম, আমি যদি কোনো এক পক্ষ নিয়ে ভিডিও বানাইতাম, আমি কিন্তু মানবতার ফেরিয়ালা হয়ে যেতাম কোনো এক দলের কাছে। ঠিক আছে, আমি কি করেছি? আমার প্রবাসী ভাই বোনদেরকে আমার স্বল্প জ্ঞানে একজন আইনের শিক্ষার্থী হিসাবে আমি যতটুকু বুঝি, আমি জাস্ট সতর্ক করার চেষ্টা করেছি ডিজিটাল ফুটপ্রিন্টটা মারাত্মক। আপনি কি করবেন সেই ডিসিশন আপনার, কিন্তু এটা ফেসবুকে পোস্ট করেন না, ফেসবুকে ভিডিও করেন না। এই অর্থটাই অনেকে বোঝেন নাই, এই ভিডিওর মেসেজটাই অনেকে বোঝেন নাই, আর আমি হয়ে গেছি দালাল। আসলে আমাদের মতো সাধারণ মানুষরা না, আমরা কিছুই করতে পারি না। আমরা পারি না বন্দুক কাঁধে নিয়ে যুদ্ধে নেমে যেতে, কিন্তু আমাদের ভয় হয়। কি ভয় হয় জানেন? প্রবাসী ভাই বোনদের অ্যাটলিস্ট আপনারা আবেগী না হয়ে ঠান্ডা মাথায় ব্রেন খাটিয়ে চিন্তা করুন আপনাদেরকে কি করতে হবে। আমি আবারও বলছি, বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট। সবসময় সবকিছু চিল্লায় বলতে হয় না, সবসময় সবকিছু লিখে প্রমাণ রেখে সোশ্যাল মিডিয়াতে জানান দিয়ে করতে হয় না। এই জিনিসটা বুঝতে হবে আপনাদেরকে। আজকে আমি প্রবাসী ভাই বোনদেরকে বোঝানোর চেষ্টা করেছি যে বাংলাদেশের আইনের কথা ভুলেই গেলাম না হয়, কিন্তু আপনি বিদেশে যে দেশে আছেন সেই দেশের আইনটা একটু বুঝে দেখেন। ওই দেশে বিদেশে বসে যদি আপনি ভবিষ্যতে, আজ না হোক কাল, যদি কোনো ধরনের কোনো বিপদে পড়েন, কে আপনার পাশে দাঁড়াবে বলেন? তখন আপনার মনে হবে যে আহারে, ওই যে আমি হুন্ডি করে টাকা পাঠা, লাগা হুন্ডি যে ভিডিওগুলো বানিয়েছিলাম, পোস্টগুলো দিয়েছিলাম, সেগুলো আজকে আমার কাল হলো। লিখে রাখেন প্রবাসী ভাইরা, কেউ আপনার পাশে তখন দাঁড়াবে না। সংযুক্ত আরব আমিরাতে আজকে যতজনের যাবজ্জীবন হয়েছে, যতজন জেল খাটছে, কেউ তাদের পাশে আজকে নেই।
তার মানে এটা না যে আপনারা আন্দোলন করবেন না, অধিকারের জন্য সোচ্চার হবেন না, অবশ্যই হন, কিন্তু একটু ভেবে চিন্তে হন, আইন বহির্ভূত কোনো কথা না বলে হন। সবসময় কি বেআইনি কথা বলেই আমাদেরকে অধিকার আদায় করতে হবে? সবসময় কি আমাদেরকে চিল্লাচিল্লি করে বা রাজনৈতিক প্রলাপ বলেই আমাদেরকে অধিকার আদায় করতে হবে? এর বাইরে কি নিরপেক্ষ থেকে আইনের ভেতরে থেকে অধিকার আদায়ের জন্য সোচ্চার হওয়া যায় না? একটু ভেবে দেখবেন। যারা হয়তো গতকালকের আমার ভিডিওটা দেখেছেন, তারপরে আজকে আমার এই ভিডিওটা দেখছেন, তারা একটু বোঝার চেষ্টা করবেন আমি আসলে মেসেজটা কি দিতে চেয়েছি। আমারও পড়ে আমারও এখানে লাগে, কারণ দেশটা আমার, যে ভাই বোনগুলো আন্দোলন করছে সেটাও আমার, যেমনটা আপনার, এবং একদিক থেকে আমিও আপনারই বোন। তো প্রবাসী যারা ভাই বোনেরা আছেন, আপনারা বলেন তো আমি কে? আমি আপনাদেরই একজন বোন। আজকে আমার একটা প্রবাসী ভাই বোনের কিছু হোক এই দেশে, আমি কিছু করতে না পারলেও এই যে বুকের ভেতরটা থেকে আসবে, কেন আসবে জানেন? বাঁচাতে পারলাম না এই জন্য আসবে। নিজের বিপদ নিজে ডেকে এনেছেন, এইটা থেকেই আসবে। আমার গতকালকের ভিডিও যারা দেখেন নাই, হয়তো আজকের ভিডিও যারা দেখছেন, তারা কাইন্ডলি আমি রিকোয়েস্ট করবো গতকালকের ভিডিওটা দেখে আসবেন। আর আজকের এই ভিডিওটা ইলাবোরেটলি আমার বানানোর ফলেও হয়তো এখন একদল এসে আমাকে আবার গালাগালি করবে, কিন্তু আমি শুধু এতটুকুই বলবো যে গত 3-4 সপ্তাহ আমি কাজ করতে পারিনি। ভিডিও বানালে যেখানে আমার টাকা আসে আমি বানাইতে পারি নাই। কেন জানেন? আসতেছে না, এখান থেকে আসতেছে না। লেখালেখি করেছি অনেক, সেখানেও অনেক গালিগালাজ খেয়েছি, উস্কানি দাতা পদবি নিয়েছি। আজকে পদবি নিলাম দালাল, কোনো যায় আসে না। এই মেধাবী যারা শহীদ হয়েছে কোটা আন্দোলনে, তাদেরকেও কিন্তু একদল রাজাকার উপাধি দিয়েছে। তাদের কোনো যায় আসে না। কারণ কি জানেন? যারা সত্যের সাথে, যারা প্রতিবাদ করতে জানে, তাদের এইসব কথাই কোনো যায় আসে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যে দেশে আছেন সে দেশের আইন অনুযায়ী নিজেকে নিরাপদ রেখে নিজের দেশের জন্য দোয়া করবেন, দেশের মানুষের পাশে দাঁড়াবেন। আল্লাহ হাফেজ।